অন্যান্য বছরের থেকে কিন্তু এই বছরে একটু টেম্পারেচার বাড়ার সম্ভাবনা রয়েছে, কারণ আগের বছর টেম্পারেচার খুবই হাই ছিল, প্রায় 42-43 ডিগ্রি চলে গিয়েছিল। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্লাইমেট আর বাংলাদেশের ক্লাইমেট বলতে গেলে প্রায় একই। যাদের এরকম বিঘার পর বিঘা বাগান রয়েছে তাদের কিন্তু সেট নেট কারোর ক্ষেত্রে করা সম্ভব, আবার কারোর ক্ষেত্রেও সম্ভব নয়। যাদের ড্রাগনের বাগান রয়েছে এই গরমের সময় কিন্তু প্রচুর আতঙ্কে থাকতে হয়, কি করব কি না করব। তাই সেই আতঙ্ক থেকে দূরে থাকার জন্য একটাই সলিউশান, আর সেই সলিউশান পেতে হলে ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখুন এবং কোথাও স্কিপ করবেন না। শুভবায়ু এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গত বছর প্রথম লট কিন্তু ফলটা সবাইকে মার খেতে হয়েছে, অর্থাৎ প্রথম লটে সেরকম কেউ ফল পায়নি। তার একটাই কারণ অতিরিক্ত টেম্পারেচারের জন্য। তো এই অতিরিক্ত টেম্পারেচার থেকে গাছকে রক্ষা করতে গেলে যাদের এরকম বিঘার পর বিঘা বাগান রয়েছে তাদের কিন্তু সেট নেট কারোর ক্ষেত্রে করা সম্ভব, আবার কারোর ক্ষেত্রেও সম্ভব নয়। তো প্রত্যেকে ফ্রুট সিজন থেকে 1 মাস পিছোতে হয়েছে, অর্থাৎ প্রথম যে ফুল এসেছিল সেই ফুল থেকে ফল কনভার্ট হলেও তা নষ্ট হয়ে গিয়েছে, বা ক্যাট ফলে পরিণত হয়ে গিয়েছে, বা ফুলই নষ্ট হয়ে গিয়েছে। এই বছর যাতে সেরকম সমস্যা না হয় তার জন্য যেটা আমাদের এই সময় করতে হবে বন্ধুরা, প্রথম থেকে সলিউশান বের করতে হবে। প্রথম থেকে বলতে এই গরমের শুরু থেকেই আমাদের সলিউশানটা বের করতে হবে। সেই সলিউশান হলো, প্রথম যেটি করতে হবে, আপনার বাগানে যদি উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর হয় লাইনের মুখ, তবে অর্থাৎ সূর্য তো জানেন যে পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায়, তো সবথেকে বেশি ক্ষতি হয় দক্ষিণ দিকে, অর্থাৎ দক্ষিণ দিক বরাবর যেখানে সূর্যের আলোটা পড়ে। হ্যাঁ বন্ধুরা, দেখবেন দক্ষিণ দিক বরাবর যেদিকে সূর্যের আলো পড়ে তো ওই জায়গাটায় ফার্স্ট কিন্তু সানবার্নের প্রকোপটা দেখা যায়। বাগানের লাইনের মুখ রয়েছে উত্তর থেকে দক্ষিণ দিক বরাবর। এই রকম উত্তর থেকে যাদের ট্র্যালিস সিস্টেম আছে, যাদের বাগানের মুখ রয়েছে উত্তর থেকে দক্ষিণ বরাবর, বেশি প্রোটেক্ট করবেন আপনারা এই দক্ষিণ সাইড বরাবর। বা যাদের বাগানের লাইনের মুখ রয়েছে পূর্ব থেকে পশ্চিম দিক বরাবর, যেই দিকে মুখ থাকুক না কেন দক্ষিণ দিকে সবসময় আপনারা চেষ্টা করবেন প্রোটেক্ট করার। সেই প্রোটেক্টটা করতে হবে কিন্তু সেই কেওলিন স্প্রের মাধ্যমে। কেওলিন স্প্রে কীভাবে দেবেন এবং কতটা পরিমাণ দেবেন এবং ডোজ কতটা, তো সব কিছু মাত্রা আমি বলবো এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখতে থাকুন। ডোজটা কীভাবে ব্যবহার করবেন, অ্যাকচুয়ালি কেওলিন কি, কেওলিন হচ্ছে চায়না ক্লে, মানে একটা সাদা মাটি, আবার ওটাকে কেওলিন নামেও পাওয়া যায়। হ্যাঁ, তো এটা কি করে, এটা সাদা হওয়ার জন্য কি করে, গাছে যেখানে আপনি ব্যবহার করবেন, আপনারা তো প্রত্যেকে জানেন যে সাদা জিনিস বা যে কোনো সাদা রং সূর্যের আলোকে রিফ্লেক্ট করে, সূর্যের আলোকে রিফ্লেক্ট করে। তো যেই জায়গাটা দেখবেন দক্ষিণ দিক বরাবর যেখানে আপনি স্প্রেটা দেবেন, তো ওই জায়গাটাতে যখন কেওলিন স্প্রে করবেন তখন কি হবে না, এই জায়গাটা সাদা থাকার জন্য সূর্যের আলো পড়বে, তো তখন ওটা রিফ্লেক্ট হয়ে বেরিয়ে যাবে। আর কেওলিনের ডোজের আমি কথাটা বলে দিই, কেওলিন আপনাকে যেটা নিতে হবে, প্রত্যেক 15 লিটারে যাদের ড্রাম রয়েছে, ড্রামের মাধ্যমে যারা স্প্রে করবেন, সেই 15 লিটারের মাপে আমি বলে দিচ্ছি 1 কেজি চুন এবং 1 কেজি কেওলিন পাউডার, এবং তার সঙ্গে যেটা দিতে হবে ইজি, যেটাতে দেখবেন কাপড় বা জামা কাপড়ের দেখবেন ধোয়ার জন্য যেটা লাগে সেই ইজি, বা শ্যাম্পু ব্যবহার করতে পারেন যেটা হচ্ছে ক্লিনিক প্লাস শ্যাম্পু, তো ওটা আপনারা নিতে পারেন। তো যেটা ওটা সস্তাতে পেয়ে যাবেন। তো এটা নিয়ে আপনারা কি করবেন, পুরো বাগানটাকে, যেটা দক্ষিণ সাইড বরাবর যেদিকে মুখ সূর্যের আলো দেখবেন মানে খুবভাবে প্রোটেক্ট করে, তো ওই জায়গাটা পুরোটা আপনারা সুন্দর করে কিন্তু স্প্রে করে দেবেন। তো আমি বাগানের কেওলিনের স্প্রেটা কেন দেখাতে পারছি না, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমি শেড নেট করে দিয়েছি। তো যাদের ক্ষেত্রে শেড নেট দেওয়া সম্ভব নয় তারা কিন্তু কেওলিনের স্প্রেটা অতি অবশ্যই করতে হবে। এবছর কিন্তু টেম্পারেচার হাই হবে, সবাই জানেন, কম বেশি, তো আজ থেকে কিন্তু প্রোটেক্ট করতে হবে। বা যারা চুন নেবেন না, গাছে হয়তো ফাঙ্গাস রয়েছে, অ্যাকচুয়ালি তাদের ক্ষেত্রে কি করতে হবে, 2 কেজি কেওলিন নিতে হবে 15 লিটারে, আর 3 গ্রাম পার লিটার ব্লাইটক্স, অর্থাৎ কপার বেসিক ফাঙ্গিসাইড যেগুলো আছে। যারা চুন ব্যবহার করবে না তাদের জন্য এটা বলছি, যে তাহলে 2 কেজি কেওলিন নেবেন, আর পার লিটার 3 গ্রাম নেবেন আপনারা ব্লাইটক্স বা ব্লু কপার, আর তার সঙ্গে নেবেন 1 ml পার লিটার স্টিকার, যে কোনো স্টিকার বা আঠা আপনারা ওটা নিতে পারেন। প্রথম দিন ফাঙ্গিসাইড ব্যবহার করে নিতে চাইছেন সেটাও করতে পারেন, যে আমি প্রথম দিন পুরো বাগানটাকে কেওলিনের প্রথম দিন পুরো বাগানটাকে আমি
ব্লাইটক্সের স্প্রে দিয়ে দিতে পারেন লিটার প্রতি 3 গ্রাম দিয়ে ভালো করে স্প্রে করে দিতে পারেন। যাদের বাগানে ফাঙ্গাসের মাত্রাটা একটু বেশি রয়েছে বা পচন রোগ রয়েছে তাদের ক্ষেত্রে বলছি। আর যাদের বাগানে ফাঙ্গাসের মাত্রা প্রায় কম, তো আপনারা কি করবেন না, পার লিটার 2 গ্রামের থেকেও কম ব্যবহার করবেন যাদের বাগানে ফাঙ্গাসের মাত্রাটা কম রয়েছে। তো স্প্রে করার ঠিক 1 ঘন্টা পর পুরো বাগান দেখবেন পুরো হোয়াইট হয়ে যাবে, অর্থাৎ সাদা বর্ণ ধারণ করবে 1 ঘন্টা পর। এটা আপনারা করতে পারেন। সবথেকে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার, আপনি বাগানে জল কিভাবে দেবেন। সবথেকে বড় ইম্পর্ট্যান্ট জিনিস যে গরমের সময় জল মেনটেন সবথেকে একটা বড় জিনিস। এটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, সেই জাম্বুরেট ভ্যারাইটি, কমার্শিয়াল ভ্যারাইটিতে ফুল এলো। তো আমার শোনা বা জানা যারা লাইট এখনও ব্যবহার করেনি তাদের কিন্তু এখনও ফুল আসেনি, কিন্তু আমার বাগানে আমি কোনো কিছুই ব্যবহার করিনি, তা সত্ত্বেও দেখুন আমার ফুল চলে এসছে। গাছে জল কিভাবে দেবেন তো সেটা নিয়ে একটু আলোচনা করি, কারণ গরমের সময় জল দেওয়াটা সবথেকে বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। গাছের গোড়াতে একদম যাবেন, গিয়ে আপনারা হাত দিয়ে দেখবেন, যদি এরকম হাত দিয়ে কিছুটা মাটি খুঁড়ে নেবেন, প্রায় আঙুলের যে রেখা দেখছেন এই 2 রেখা পর্যন্ত আঙুলটা প্রবেশ করাবেন। হ্যাঁ, তো ওই প্রবেশ করে ওখান থেকে কিন্তু মাটি টানবেন। তো এরকম মাটি টানার পর যদি এখানে যদি ময়েশ্চারাইজার থাকে তাহলে ঠিক আছে। হ্যাঁ, আর যদি দেখবেন যে হালকা শুকিয়ে এসছে বিকেলে, তখন কিন্তু আপনাকে যেটা করতে হবে, বিকেলে পুরো বাগানটাকে স্প্রে আকারে জল দেবেন। হয় এই ডেলিভারি পাইপ দেখতে পাচ্ছেন, এই ডেলিভারি পাইপ দিয়ে সুন্দর করে স্প্রে আকারে জল দিয়ে ভিজিয়ে দেবেন। দিলে কি হবে, সারাদিন যে গাছ রোদ্রে থাকে সেটা কি হবে, অনেকটা সেই স্ট্রেস থেকে মুক্ত হবে এই সময়। আর যারা কেওলিন ব্যবহার করবেন তারা কিন্তু স্প্রে আকারে জল দিতে পারবেন না। তারা কি করবেন না, গোড়াতে সুন্দর করে জল দিয়ে ভিজিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কুশিগুলো উঠে গেছে, এগুলোকে কিন্তু নেওয়া যাবে না, এগুলোকে যত দ্রুত পারবেন এগুলোকে কেটে ফেলবেন। এগুলো না কাটলে কিন্তু আপনার বাগানে ফুল আসতে সময় লাগবে। তো আমি সময় ঠিক করে উঠতে পারিনি, যার জন্য প্রুনিং করা হয়নি। দেখুন বন্ধুরা, এইগুলো কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে। 4র্থ নম্বরে যেটা আসবো সেটা হচ্ছে সেট নেট নিয়ে। সেট নেট নিয়ে। তো সেট নেট যারা করতে পারবেন বা যারা করবেন বলে ভাবছেন বা যারা করছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, এটা পাওয়া যায় 50% একটা পাওয়া যায় এবং 75% পাওয়া যায়। যেটা 50% আছে, অর্থাৎ এর যে লেয়ারটা বা এর ঘনত্বটা বা এখানে যে রোদের যে প্রোটেক্টটা হয়, 50% এখানে রোদ এখানে আটকাতে পারবে। এখানে যদি 50% রোদ প্রায় আটকাতে পারবে, অর্থাৎ গরমের সময় যদি ঠিক 40 থেকে 43 ডিগ্রি পর্যন্ত যদি সেন্টিগ্রেড যায়, সেটা গাছে গিয়ে পৌঁছাবে প্রায় 20-22 ডিগ্রি পর্যন্ত। তখন মানে বাগানের যে টেম্পারেচারটা দরকার সেটা এর থাকবে। সবথেকে বড় সমস্যা কিন্তু এইটা ব্যবহার করলে কিন্তু ফলের মাত্রা কমতে পারে। তো আমার কাছে ফল বড় না, আমার কাছে গাছ বড়, তো তার জন্য আমি গাছ যাতে রক্ষা হয় তার জন্য এটা ব্যবহার করেছি। আর সবথেকে বড় কী জিনিস, যেটা যারা শেড নেট ব্যবহার করবেন ভাবছেন তারা কিন্তু হোয়াইট শেড নেট ব্যবহার করবেন, তাহলে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। যতটা প্রয়োজন আলো এখানে চলে আসবে এবং গাছও নিতে পারবে, এবং অতিরিক্ত মাত্রায় এখানে যেমন টেম্পারেচারটা এখান থেকে ফ্লো হয়ে বেরিয়ে যেতে পারে, হোয়াইট শেড নেটের ক্ষেত্রে কিন্তু সেটা নয়। যতটা পরিমাণের প্রয়োজন ততটা কিন্তু এখানে নিচে চলে আসে। হ্যাঁ, তো এবং সূর্যের আলোটাকে কিন্তু সে রিফ্লেক্ট করে কিছুটা হলেও পাঠাতে পারে। হোয়াইট শেড নেট ব্যবহার করলে খুবই ভালো হয়। যারা হোয়াইট শেড নেট পাবেন না তারা কিন্তু গ্রিন নেটটা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে কিন্তু হোয়াইট শেড নেট পেয়ে যাবেন এবং গ্রিন নেটও পেয়ে যাবেন। দেখা যাবে যে আপনি কেওলিনের স্প্রে করে দিয়েছেন, যেরকম সিস্টেম বললাম, তো ওই কেওলিন স্প্রে দেওয়ার পরে যখন বৃষ্টি হয়ে যাবে তখন কিন্তু এটা কিছুটা পরিমাণ ধুয়ে বেরিয়ে যাবে। তো আবার আপনারা দ্বিতীয়বার কিন্তু আপনারা ওইভাবে যেভাবে কেওলিনের স্প্রের কথা বললাম ওইভাবে আবার স্প্রে করবেন, কারণ গরমের সময় গাছকে রক্ষা করা আপনারই দায়িত্ব। আপনার বাগান আপনি প্রোটেক্ট করবেন, এটাই সবথেকে বড় কথা। প্রশ্ন হয়তো প্রত্যেকের থেকে যেতে পারে, দাদা বড় বাগানের জন্য তো আপনি কিভাবে কেওলিন স্প্রে করে সেটা দেখালেন, কিন্তু যারা ছোট কাটিং বসিয়েছে তারা কি করবে? তো যারা ছোট্ট কাটিং বসিয়েছে তারা যেটা করতে পারে, তারাও কিন্তু এই যে স্টিমগুলো রয়েছে, অর্থাৎ এই যে কাটিংগুলো রয়েছে, এই কাটিংগুলোকেও আপনারা কিন্তু কেওলিনের স্প্রেটা দিয়ে দিতে পারেন।
তাহলে কি হবে না, এখানে কিন্তু মানে পচনের সম্ভাবনা থাকবে না, কারণ এই জায়গাটা ইউলিশ কালার হয়ে যেতে পারে। তো এই ইউলিশ কালার হয়ে গেলে কিন্তু এটা পচে যেতে পারে। হ্যাঁ, যখন এটা সানবার্ন হয়ে যাবে তখন আস্তে আস্তে ধীরে ধীরে কী হবে, পচন শুরু হয়ে এটা গলতে থাকবে। তো তার জন্য এটা আপনারা করতে পারেন। আর এই ছোট্ট গাছ যারা এখন বসেছে, এখন থেকে কিন্তু জলটা ভেবে চিনতে দেবেন, কারণ এই যে ছোট্ট স্টিমগুলো এগুলো কিন্তু যদি আপনি দেখা গেছে যে মাটিতে যখনই জল দেবেন তখনই আপনি মাটিতে এরকম আঙুল ঢুকিয়ে দেখে নেবেন যে এখানে রস আছে কি নেই। আপনাকে বলেছি যে ঠিক আঙুলের আপনি এই 2 রেখা পর্যন্ত চেক করে নেবেন, মানে মাটি ভেজা রয়েছে বা ময়েশ্চারাইজার রয়েছে, তাহলে কিন্তু জল দেওয়ার দরকার নেই। আর সবাই তো জানেন যে পরে কিন্তু ড্রাগনের একটা বড় কমার্শিয়াল ভ্যারাইটি যেগুলো হতে যাচ্ছে, সেগুলো যেমন হচ্ছে শ্রীলঙ্কান জাম্বু, শ্রীলঙ্কান রেড নয়, এটা হচ্ছে শ্রীলঙ্কান জাম্বু, ডা হংপাও 3 বা বিগ রেড 3 মিবাও, এই যে এখানে এটা রয়েছে মিবাও। হ্যাঁ, তো এই ভ্যারাইটিগুলো বসিয়েছি কারণ, আর সেখানে পাশে সেটা রয়েছে, সেটা হচ্ছে বিগ ম্যাক। যেটা রয়েছে এটা হচ্ছে বাহামুট, আর এটা হচ্ছে গুই হংলং। হ্যাঁ, এটা হচ্ছে সেই গুই হংলং, এবং এটা হচ্ছে মিউজিলাং 2। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছেন মিউজিলাং 2। তো জিন্দুটা আনিয়েছিলাম, জিন্দুটা নষ্ট হয়ে গেছে। তো এই ভ্যারাইটিগুলো বসিয়েছি কারণ এগুলো নাকি পরবর্তীকালে খুব ভালো কমার্শিয়াল ভ্যারাইটি হতে যাচ্ছে, এবং এগুলো খুবই ডিমান্ডেবল। বোরিয়াল রেড, হ্যাঁ বোরিয়াল রেড যেটা হচ্ছে ব্রাজিলিয়ান ভ্যারাইটি, বা কিছু কিছু ভ্যারাইটি রয়েছে যেমন মিবাও, দা হংপাও 3, এগুলো হচ্ছে থাইল্যান্ড ফিলিপিন্সের ভালো একটা কমার্শিয়াল ভ্যারাইটি। তো আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু এগুলোর রেজাল্ট পাওয়া গিয়েছে, তো এগুলো দেখার জন্য কিছু বসিয়েছি। তো দেখা যাক এগুলো কী রকম রেজাল্ট দেয়, সেটা সবথেকে বড় ফ্যাক্ট। এই ভ্যারাইটিগুলো কিন্তু পরবর্তীকালে আপকামিং কমার্শিয়াল ভ্যারাইটি হতে যাচ্ছে, তো তার জন্য এগুলো বসিয়েছি। এগুলোকে দেখানোর পিছনে একটাই কারণ, আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ মানুষ কিন্তু মিষ্টি ভ্যারাইটি খোঁজে, অর্থাৎ ফলের মিষ্টতা খোঁজে। জাম্বু রেড, সিয়াম রেড বা তাইওয়ান পিংটা এখনও খুব ভালো মিষ্টি সবাই শোনা। তো এই বছর আমার বাগানে ফল আসবে, হ্যাঁ, তো সেটা আমি দেখাবো। তো মিষ্টতা খোঁজার জন্য এই ভ্যারাইটিগুলোকে কিন্তু সংগ্রহ করতে হয়েছে, যে আমাদের ওয়েদারে কীরকম হয়। তো আমাদের পার্শ্ববর্তী দেশে কিন্তু এগুলো ফলের মিষ্টতা খুবই ভালো পাওয়া গিয়েছে, 21-22 পর্যন্ত পাওয়া গিয়েছে। যেটা ছিল থাইল্যান্ডে ছিল, যেটা 24 পর্যন্ত ব্রিক্স মান, সেটা এখানে পাওয়া গিয়েছে। আর যেটা থাইল্যান্ড ফিলিপিন্সে যেগুলো ওজন হয়েছিল প্রায় 900 গ্রাম, আমাদের এখানে পাওয়া গিয়েছে 600 গ্রাম পর্যন্ত পাওয়া গিয়েছে মিবাও, বিগ রেড 3 এবং বিগ ম্যাক। এই ফলগুলো কিন্তু রাউন্ড শেপে হওয়ার জন্য একটা চাহিদাও রয়েছে মার্কেটে, কারণ আমরা দেখেছি আগামী বছর যেটা মার্কেটে বেশি গোল ফলের চাহিদাটা একটু বেশি। সিয়াম রেড ফলটা কিছুটা রাউন্ড শেপ হওয়ার জন্য কিন্তু সিয়াম রেডের চাহিদা ভালো ছিল, কিন্তু সিয়াম রেডের মিষ্টতা একটু কম রয়েছে। তার জন্য কিন্তু আমাদের এই ভ্যারাইটিগুলো বসাতে হয়েছে। আজ ছিল এই পর্যন্ত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আপনার কাছে নোটিফিকেশান আগে গিয়ে পৌঁছাবে।